অবাক এবং আনন্দিত হবে যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে প্রথম 3টে দেশের ভিতরে আসে যে দেশ সবচেয়ে বেশি বার বা সবচেয়ে বেশি সময় ধরে কোনো মহিলাকে হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে পেয়েছে। এখন প্রশ্ন হলো যে একটা দেশ তার প্রিমিয়ার বা তার প্রাইম মিনিস্টার হিসেবে একজন মহিলাকে পাওয়ার আলাদা করে কি মানে আছে? খুব বেশি তফাৎ তো নেই। এর মধ্যে বৈশিষ্ট্য কি, এর মধ্যে স্পেশালিটি কি? বাট বৈশিষ্ট্য স্পেশালিটি কি? বাকি তো দেশে সবকিছু একই হচ্ছে। এই উত্তরটা পেতে গেলে আরো একটা দুটো প্রশ্নকে আমরা টার্গেট করবো। প্রশ্ন এই যে বাইরে থেকে আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড কেন বলা হয়, বা আন্ডার ডেভেলপড দেশ বলতে কি বোঝি, বা ডেভেলপিং কান্ট্রি কাকে বলে? এখানে কি সম্পদ কম আছে, রিসোর্স কম আছে, মিনারেলস কম আছে, টাকা পয়সা কম আছে, বড় লোক কম আছে? কোনোটা কম নেই। কম কি আছে? কম আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্যারামিটার। এবং আমরা সকলে জানি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্যারামিটারের সবচেয়ে বড় যে পয়েন্ট অফ ফ্যাক্টর সেটা হচ্ছে যে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, বা মহিলাদের ক্ষমতায়ন বা মহিলাদের পার্টিসিপেশন। সেখানটায় একটা দেশ যদি এত লম্বা ইতিহাস ধরে বা সময় ধরে মহিলাদের দ্বারা শাসিত হয়, বা দেশের উপরে মহিলা সর্বাধিনায়িকা হিসেবে বসে থাকেন, সেটা একটা গর্বের বিষয়। এবং সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেবল বাংলাদেশের জন্য না, সমগ্র এশিয়ার কাছে একটা গর্বের বিষয় যে খালেদা জিয়া, শেখ হাসিনার মতন একটা লম্বা সময় ধরে বাংলাদেশ তাদের আন্ডারে ছিল। এখন এটা কনটেক্সচুয়াল কেন? কেন এই প্রশ্নটা, এই প্রসঙ্গটা আসন্ন বাংলাদেশ নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কাছে একটা বড় চ্যালেঞ্জ কেন? আরো অনেক বড় বড় আরো অনেক দৃশ্যমান চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এটা সবচেয়ে ওপরে কেন? তার কারণ হচ্ছে যে নানা রকম ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা স্বীকার করতেই হবে যে আজকে বাংলাদেশে এমন একটা প্রমিনেন্ট ওম্যান ফেস বা ফিমেল ফেস নেই যে এই নির্বাচনের পরে প্রাইম মিনিস্টার হতে পারে। অর্থাৎ রাজনীতি থেকে মহিলাদের উপস্থিতি কমছে। এবং আরো একটা ভয়ের বিষয়, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে বোধহয় প্রথম যে কোনো একজন বাংলাদেশের রাজনৈতিক নেতা, একাধারে সে ধর্মীয় নেতা, তিনি এই ঘোষণা করছেন যে বাংলাদেশে রাজনীতি থেকে মেয়েদেরকে দূরে থাকা উচিত, রাজনীতি মেয়েদের ঢোকাই উচিত নয়, মেয়েরা যেন রাজনীতি না করে। আমার মনে হয় এইরকম একটা মতামত, যদিও সে পরবর্তীকালে মতামতের জন্য কিছু অন্য বক্তব্য রেখেছে, বাট এরকম আমার মনে হয় বক্তব্য বাংলাদেশের ইতিহাসে আগে ঘটেনি। সো এটা একটা খুব বড় চ্যালেঞ্জ এই আসন্ন ইলেকশনের জন্য। নাও আমরা 2 নম্বর পয়েন্ট ডিসকাশন করব বাংলাদেশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জ হিসেবে দ্য জেনজি মুভমেন্ট অ্যান্ড ড্রিম। প্র্যাকটিক্যালি নাম না নিলেও বাংলাদেশে একটা জেনজি মুভমেন্টই হলো। এখন মুভমেন্টের পিছনে কিছু ড্রিম ছিল, কিছু আদর্শ ছিল, কিছু স্বপ্ন ছিল। তার কারণ মুভমেন্ট হওয়ার পিছনে কিছু কারণ ছিল। ড্রিমগুলো তৈরি হয়েছিল যে কারণ থেকে, অনেক দিনের ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, করাপশন, এক্সেসিভ স্টেট পাওয়ার, কোয়ারসিভ স্টেট পাওয়ার, গুম খুন, উঠিয়ে নিয়ে যাওয়া, বিচার না হওয়া, একধারে বড় লোকেরা কেবল বড় লোক হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো অনেক দিন ধরে মানুষ সহ্য করতে করতে প্রোটেস্ট করেছে। প্রোটেস্ট তো স্বাভাবিক, জেনজিরাই করবে, বুড়োরা থোড়াই প্রোটেস্ট করতে পারে। বাট থিং ইজ দ্যাট যে কারণগুলোর জন্য প্রোটেস্টটা করা, যে স্বপ্নগুলো দেখে একটা সুদিন, একটা সাম্য,
একটা সকলে সমানভাবে সহজভাবে জীবনযাপন করব, এই ভরসা নিয়ে এই প্রচেষ্টা করা। এই প্রোটেস্টটা তো হলো, প্রোটেস্টটা হয়ে, আন্দোলনটা হয়ে একটা ভ্যাকিউমও তৈরি হলো। সেই জায়গায় নতুন যে আসবে, সে এই স্বপ্নগুলোকে সাকার করবে, রূপদান করবে। বাট চ্যালেঞ্জ ইজ দ্যাট, সেটা ঘটবে তো? সেই যে ভ্যাকিউমটা প্রোটেস্টের মাধ্যমে হয়েছে, পুরনো খারাপ জিনিসটাকে ভেঙে সরিয়ে ফেলা হয়েছে, নতুন জিনিসটার অপেক্ষায় রয়েছে, একটা সুশাসন আসবে। সেইটা আসবে তো, নাকি এমন কিছু আসবে যা আগেরটার চেয়ে আরো খারাপ, আরো মারাত্মক এবং বীভৎস, যেটা কিন্তু ঘটে যায়। আমরা আরব স্প্রিং এর কথা জানি। ডিক্টেটরশিপকে চেঞ্জ করতে গিয়ে বা চেঞ্জ করে ডেমোক্রেসিতে আনার যে লড়াই, সেটা অনেকটা সেটাই বাংলাদেশে ঘটলো। এখন প্রশ্ন হচ্ছে যে আন্দোলন, প্রতিবাদ, মিছিল, ধর্ণা, প্রতিরোধ, এগুলো সাথে সাথে ভাঙচুর, দেশের সম্পত্তি ক্ষয়, রক্তক্ষয়, মৃত্যু, এগুলো পাশাপাশি চলে। দুটো কিন্তু আলাদা জিনিস। যারা প্রতিবাদী তারা কিন্তু একটা স্বপ্ন দেখে, বাট যারা ভাঙচুর করে, সম্পত্তি নষ্ট করে, তারা কিন্তু সেই প্রতিবাদী নয়। সেখানটায় অনেকগুলো ঘটনা, অনেকগুলো বিষয় থাকতে পারে। হতে পারে যে সেই দেশেরই কিছু বিক্ষুব্ধ লোককে বা লোককে বিক্ষুব্ধ করে দিয়ে সেই দেশের বিরুদ্ধেই কিছু গন্ডগোল তৈরি করা, প্রক্সি ওয়্যার। হতে পারে এরকম যে অন্য কোনো দেশের এজেন্ট এসে সেই দেশের মধ্যে ভাবনা চিন্তা নষ্ট করছে, সহাবস্থান নষ্ট করছে, ইনস্টিটিউশন গুলোর যে সাইন্টিটি সেগুলোকে নষ্ট করছে। ডিপ স্টেট ফ্যাক্টর, অনেক কিছু হতে পারে। হতে পারে এরকম যে এক জায়গায় বারবার বারবার যদি উঠে না দাঁড়াতে দেয়া হয় কোনো একটা দেশের মানুষকে, বারবার যদি সেখানটায় কেবল কেবল ডিপ্রিভেশন চলতে থাকে, তো সেখানটায় ফান্ডামেন্টাল আউটফিট তৈরি হয়ে যায়, শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে যে জেনজি যে স্বপ্নটা দিয়ে গেছে, যে বলিদানটা করে গেছে, তার আশানুরূপ ফল পরবর্তী যে সরকার আসবে সে দিতে পারবে তো? দেখা যাক কি হয়। থার্ড, 3 নম্বর, ইন্ডিপেন্ডেন্ট সভরেনিটি। নাও হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট সভরেনিটি? বাংলাদেশের মধ্যে ভারতীয় আধিপত্যবাদকে সরাতে হবে, ভারতীয় আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ, ভারত বাংলাদেশ একটা সম্পর্ক থাকবে, কিন্তু সেটা বন্ধুত্বের, বড় ছোট রাজা প্রজার না। অবভিয়াসলি প্রত্যেকটা সভরেন কান্ট্রির সেটাই হওয়া দরকার। আজকের এই ক্লাস করছি কেন? কোনো একজন কোনো একজন রাজনৈতিক নেত্রী বা পদাধিকারিণী তিনি সম্প্রতি একটা খুব সুন্দর মতামত করেছেন যে ভারত বাংলাদেশের ইলেকশন নিয়ে মন্তব্য করতে পারে, বাট ইলেকশন নিয়ে সে কোনো দিক নির্দেশ করতে পারে না, বা ইলেকশন কি হবে সে বিষয়ে সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্তটা বাংলাদেশের হবে, মতামত সে জানাতেই পারে। ইয়েস, দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স এন্ড দিস ইজ দ্য ভার্চু অফ সভরেনিটি। বাট থিং ইজ দ্যাট বাংলাদেশ আজকে যেটা চাইছে, বা বাংলাদেশের যে মানুষগুলো আজকে যেটা চাইছে এবং যেটাকে খুব বেশি করে প্রজেক্ট করানো হচ্ছে, যে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বলা, ইন্ডিয়ার আধিপত্যবাদটাকে চ্যালেঞ্জ করা। এখন এইটাকে চ্যালেঞ্জ করতে গিয়ে, এটাকে চোখে চোখ রাখতে গিয়ে যে ব্যালেন্সটা, যে পাওয়ার ব্যালেন্সটা বাংলাদেশ চাইছে, সেই পাওয়ার ব্যালেন্সের মধ্যে এরকম না হয়ে যে অন্য কোনো ক্যালকুলেশন ঢুকে পড়ে, বা অন্য আরো কারোর উপরে আশ্রিত না হয়ে যেতে হয়। যেমন যেমন ধরো যাক, পশ্চিমের কোনো বড় দেশকে বাংলাদেশ তার জমি দিয়ে দিল মিলিটারি বেস করার জন্য, এয়ার বেস করার জন্য, ক্যাম্প খোলার জন্য। হয়তো প্রতিবেশী কোনো বড় দেশের কাছে বাংলাদেশ ডেট ট্র্যাপ, ঋণের জালে আটকে গেল, যেমন শ্রীলঙ্কা আটকেছে, যেমন আজকে আফ্রিকান কান্ট্রি গুলো
ঋণের বোঝায় ডুবে গেছে, ঠিক তেমন। তো একজনকে চ্যালেঞ্জ করতে গিয়ে না নিঃশব্দে না অনন্য পায়ে হয়ে আরেকজনের পদতুলিত হয়ে যেতে হয়। বাংলাদেশের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ। ইটস ওকে, সে লেভারেজ করবে তার ফরেন পলিসি, বাট ফরেন পলিসিতে সে যেমন তার নিয়ারেস্ট বড় দেশকে চোখে চোখ রেখে কথা বলবে, তেমনি ফার অ্যাওয়ে কান্ট্রি গুলোর সাথেও একই রকম সার্বভৌমত্ব বজায় রেখে চোখে চোখ রেখে কথা বলবে, ওদের অন্য কারোর পদলেহনকারী বা পদপিষ্ট না হয়ে যায়। তার কারণ ভয়টা এখানটায় যে আজকে আপনারা দেখুন সাউথ ইস্টার্ন এশিয়াতে বা সাউথ এশিয়াতে খুব অল্প দেশ আছে যারা সঠিকভাবে টিকে আছে, নিজের পায়ে দাঁড়িয়ে আছে। নানা রকম ফ্যাক্টরস দেশগুলোকে একের পর এক, আজকে শ্রীলঙ্কার উদাহরণ নেই, মালদ্বীপের উদাহরণ নেই, আজকে নেপালের উদাহরণ নেই, পাকিস্তান বাংলাদেশ তো উদাহরণের বাইরে চলে গেছে, তারা কিন্তু ফেল্ড স্টেটে পরিণত হয়েছে। বাট বাংলাদেশ ওয়াজ নট এ ফেল্ড স্টেট, ডেমোক্রেটিক রিপাবলিক, খুব একটা প্রোগ্রেসিভ কান্ট্রি হিসেবে প্রজেক্টেড একটা দেশ। তো চ্যালেঞ্জ এইটা যে সে যেন চ্যালেঞ্জটা সকলকে নিতে পারে, তার জন্য চ্যালেঞ্জটা একপাক্ষিক না হয়ে যায় যে একজনকেই কেবল চ্যালেঞ্জ করছে আরেকজনের কাছে সে বিকিয়ে গেল না। ওকে, দ্য নেক্সট পয়েন্ট, ফোর্থ পয়েন্ট ইজ ইন্ডাস্ট্রি অ্যান্ড এমপ্লয়মেন্ট। খুব অবভিয়াস, রিভাইভাল অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড এমপ্লয়মেন্টটা প্রত্যেকটা বা কন্টিনিউ করা খুব খুব জরুরি। সেই দেশের, যে দেশের অর্থনীতি ভেঙে গেছে বা ভেঙে দেওয়া হয়েছে, সে দেশ মুখ তুবড়ে পড়বে, অন্য কোনো ভাবে তাকে ঠেকানো যাবে না। এখন বাংলাদেশের কাছে এটা কেন কন্টেক্সচুয়াল, সবচেয়ে আগে আমরা ছোটবেলায় ভূগোলের যে অংশটায় আমাদের পশ্চিমবঙ্গের পাট শিল্পর পতনের কারণ পড়তাম, তো তার মধ্যে এটা একটা ছিল যে দেশভাগ হয়ে গেল। দেশভাগ হওয়ার ফলে কি হলো, দেশভাগ হওয়ার ফলে মেনলি র মেটেরিয়াল বা পাটটা তৈরি হয় বাংলাদেশে আর কারখানাগুলো আছে কলকাতায়। তো কি হয়, কারখানা আর র মেটেরিয়াল এমন তফাৎ কি, ওটা র মেটেরিয়াল, এটা ক্যাপিটাল। হ্যাঁ, তো ক্যাপিটাল এক জায়গায় চলে গেল একটা দেশে, র মেটেরিয়াল আলাদা জায়গায় চলে গেল। তো ক্যাপিটাল যেখানে আছে সেখানে র মেটেরিয়াল লাগবে, র মেটেরিয়াল যেখানে আছে সেখানে ক্যাপিটাল লাগবে। এই কম্বিনেশনটা দরকার একটা ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য। আর একটা ইন্ডাস্ট্রি গ্রোথ ডেভেলপমেন্ট হলেই তখনই এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। তো আজকে বাংলাদেশের ক্যাপিটাল এবং এমপ্লয়মেন্ট দুটোই কিন্তু একটু থেমে গেছে, রিভাইভ করতে হবে। বাট থিং ইজ দ্যাট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা জিওগ্রাফিক্যাল ট্রুথ আছে। জিওগ্রাফিক্যাল ট্রুথটা এই যে বাংলাদেশের তিন পাশে ভারত এবং এক পাশে মায়ানমার রয়েছে। কারণ ইউ কান্ট ডিনাই দ্য ট্রুথ। ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি হোক, অবশ্যই কেউ সেখানটায় ছড়ি ঘোরাবে, কেউ সেখানে দাদাগিরি করবে, এটা নিশ্চয়ই কোনো সভরেন কান্ট্রি চাইবে না, বাংলাদেশও চাইছে না, সেটা খুব ভালো জিনিস। বাট বিষয়টা হচ্ছে যে কখন ভারতকে ক্রস করে বাংলাদেশ চীনের সাথে, বাংলাদেশ পাকিস্তানের সাথে ব্যবসা করবে, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, বাট প্র্যাকটিক্যালি ইমপ্রবাবেল হয়ে যাবে ডিউ টু জিওগ্রাফিক্যাল লোকেশন। রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, বাইলেটারাল রিলেশনশিপ ভালো রাখতে হবে, এফটিএ বানাতে হবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে, যাতে ভারত মায়ানমার এগুলো দিয়ে ট্রেড করা যায়। তার কারণ এগুলো গায়ে লেগে থাকা প্রতিবেশী, ইউ কান্ট ইগনোর দেম। সে অনেকদিন আগে কোনো বিখ্যাত সেই যে বিদেশ নীতি সংক্রান্ত, পররাষ্ট্রনীতি সংক্রান্ত যে মতামতটা, যে আমরা আমাদের প্রতিবেশী চেঞ্জ করতে পারি না, বাট সুসম্পর্কটা তৈরি করতে পারি। তো একই রকম ভাবে আজকে বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে, সেই লড়াইটায় কোনো দোষ নেই, বাট এখানে গিয়ে এই বোকামিটাই দোষ আছে যে কিছু লোক বলছে যে আমরা ওই পণ্য বয়কট করব, ভারতের পণ্য বয়কট করব। ভারতের কি বয়কট করব? এসেন্সিয়াল পণ্য, চাল, পেঁয়াজ, আলু, জুতো, জামা কাপড়, ইটস ওকে। বয়কট করে কোথা থেকে নেব? আমি ভিয়েতনাম থেকে নেব, আমি সিঙ্গাপুর থেকে নেব। বাট ঘুরে ফিরে দেখা যাচ্ছে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর থেকে যেগুলো আমরা নিচ্ছি বা বাংলাদেশে যেগুলো নিয়ে আসছে, সেগুলো সেই ভারতেরই জিনিস। অর্থাৎ ভারত ভিয়েতনামকে দিয়েছে বা সিঙ্গাপুরকে দিয়েছে,
ভিয়েতনাম, সিঙ্গাপুর অনেক বেশি দাম নিয়ে ভারতে সেই জিনিসটাই বাংলাদেশকে বিক্রি করছে। এটা একটা বোকামি, এটা একটা নির্ভেজাল বোকামি হবে, বা হয়ে যাচ্ছে, ঘটানো হচ্ছে। রাদার রিলেশনশিপটাকে ঠিক করে, সেটাকে অয়েলিং করে ডাইরেক্ট জিনিসটার কেনা বেচা দুটো দেশের জন্যই ভালো। ভারতের জন্যও অবশ্যই ভালো, বাংলাদেশের জন্যও ভালো। সবসময় বায়োলেটারাল রিলেশন দুটো দেশকেই আলোকিত করে এবং আনন্দিত করে। তো ইন্ডাস্ট্রি, এমপ্লয়মেন্ট জেনারেশন, নতুন সরকার কি পদক্ষেপ নেবে, কি ভূমিকা নেবে, সেগুলো খুব বড় মানে রাখে বাংলাদেশের ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে। নাও আমরা আসবো বেঙ্গলি আইডেন্টিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সো এটার কি, এটার কি সিগনিফিকেন্স, বা এই চ্যালেঞ্জটা এত লিস্টেড কেন? তার কারণ এটা বোধহয় আমার মনে হয় সবচেয়ে ওপরে রাখার দরকার। বাংলাদেশ একমাত্র পৃথিবীর দেশ যে বাংলা ভাষাটার উপরে বা একটা ভাষাকে নিয়ে তৈরি হয়েছে। এখন বাংলাদেশের ইতিহাস প্রত্যেকেই আমরা যে জানি যে উর্দু থেকে বাঁচতে, উর্দু থেকে বাংলাকে বাঁচাতে অনেক অনেক প্রাণ ত্যাগ হয়েছিল। একটা দেশ একটা ভাষাকে স্বীকার করে স্বাধীন হয়েছে। এটা এগেন পৃথিবীর ইতিহাসে বোধহয় বিরলতম, বা আমার মনে হয় একমাত্র। দেশ তৈরি হওয়ার অনেক রকম ফ্যাক্টর থাকে, বাট ভাষা ফ্যাক্টর কেবল বাংলাদেশের সাথে। আজকে বাংলাদেশের যে পরিমাণ করপশন হচ্ছে, ফরেন ইনফ্লুয়েন্স হচ্ছে, চায়না কিন্তু আমাদের কাছে এক্সাম্পল। তার পড়াশুনো, তার কাজকর্ম সবকিছু তারা তাদের মান্দ্রিয়ান ভাষায় করে। বাট বাংলা নষ্ট হয়ে যাওয়ার, তো বাংলা সেখানটায় নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু খুব লাইকলি যে দিকে বাংলাদেশ চলছে। এবং তার সাথে বাঙালি আইডেন্টিটি। না, হোয়াট ইজ বাঙালি আইডেন্টিটি? বাঙালি আইডেন্টিটি খুব একটা অদ্ভুত বিষয়। এত এত উদার, এত বিচক্ষণ, এত লজিক্যাল বিচার বিবেচনা করা জাতি বাঙালি ছাড়া আমার মনে হয়, যদিও খুব বেশি যে অভিজ্ঞতা আমার আছে তা না, বাট একদম দেখিনি তাও না, এরকম জাতি নেই। তো এত নিরপেক্ষভাবে বিচার করতে পারে, এত সেকুলার ভাবে জিনিসগুলোকে গ্রহণ করতে পারে, এই জাতির সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হচ্ছে এইটা। বাংলাদেশ আমাদের সুজলাং সুফলাং, নদীমাতৃক, জল, কাদা, ঘাস, গাছ, মাছ। তো এই ভূগোল, এই ভূপ্রকৃতি আমাদের চরিত্রকে রূপদান করে, বৈশিষ্ট্য প্রদান করে। ওই রকম নরম সরম, প্রেম, প্রীতি, সহানুভূতি, ভালোবাসা পূর্ণ মানুষ। এমনকি ভারতবর্ষের মধ্যেও যদি আমরা ধরি, তো পশ্চিমের মানুষগুলোর চরিত্র, তো পশ্চিমের রাজ্যগুলোর চরিত্র আর পূর্বের রাজ্যগুলোর চরিত্রের মধ্যে কিন্তু এই তফাৎ থাকে। কঠোরতা, শুষ্কতা তাদের অনেক বেশি, সহানুভূতি, প্রেম, আর্দ্রতা আমাদের অনেক বেশি, পূর্ব ভারতের মানুষদের বেশি। ঠিক একই রকম অ্যাপ্লিকেশন বাংলাদেশের ক্ষেত্রেও হয়। সে দেশটা তো বরং আরো বেশি জল এবং সবুজের দেশ। তো এই বৈশিষ্ট্যটা হারিয়ে যাওয়া কিন্তু বাঙালি সত্তাটা হারিয়ে যাওয়া। এখানটায় ধর্মান্ধতা ঢুকবে, এখানে উগ্রতা ঢুকবে, এখানে অন্য দেশের প্রভাব ঢুকবে, এখানে এক্স ফ্যাক্টর ঢুকবে, ডিপ স্টেট ঢুকবে, একটা ফেল স্টেটে পরিণত হবে লাইক আফগানিস্তান। সকলে মিলে সেখানটায় চাষ করা শুরু করবে। এতে আর কারোর কিছু হোক না হোক, ক্ষতিটা বাঙালির হবে, ভ্রষ্ট বাঙালি হবে। হ্যাঁ, লাস্টলি অ্যান্ড টু সাম এক্সটেন্ট ফানি, এই বিষয়টার উপর আমি কথা বলতে চাইছিলাম না, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল আইডেন্টিটি অ্যান্ড স্পোর্টস প্যারাডক্স। নাও ধরা যাক আমি যদি তোমাকে বলি তুমি জামাইকাকে কেন চেনো, জামাইকা যে কান্ট্রি, সেটার সাথে আমাদের পরিচিতি কিভাবে? এক কথায় উত্তর আসবে উসাইন বোল্টের জন্য। কেননা কখনো কখনো কোনো মানুষ কোনো একটা নির্দিষ্ট জগৎ বা নির্দিষ্ট একটা ফিল্ড একটা কান্ট্রিকে সিগনিফাই করে।
হয়তো সেই কান্ট্রির অন্য কোনো পরিচয় নেই, পৃথিবীর কাছে সেই পার্টিকুলার কারণের জন্য এই কান্ট্রিটার নাম। উদাহরণ দিই, শুধু কান্ট্রি না, সেই এরিয়াটা, সেই জায়গাটা যেখানে অনেকগুলো কান্ট্রি আছে। যেমন ধরো ফুটবল, দেখো ফুটবল বলতেই আমাদের কাছে খুব সহজে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা চলে আসে। যেমন ধরো যাক যুদ্ধ, যুদ্ধ বলতেই বা কলোনি, কলোনি বলতেই দেখবে আমাদের কাছে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি চলে আসে। যুদ্ধ, আমেরিকা চলে আসে। তো একটা দেশ একটা পার্টিকুলার বিষয়ে খুব প্রমিনেন্ট হয়ে যায়, বা একটা এরিয়া পার্টিকুলার বিষয়। আজকে দেখো যারা টেনিস খেলে, সেটাও একটা নির্দিষ্ট জায়গা থেকেই ক্রমাগত টেনিসের প্রভাব থাকে। তো ঠিক একই রকম ভাবে উপমহাদেশ আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে খুব বিরাট কিছু কন্ট্রিবিউশন, সিগনিফিক্যান্স প্রেজেন্ট মডার্ন ডেতে না রাখলেও, টু সাম এক্সটেন্ট ইগনোর থাকলেও, ইগনোর বাই ওয়েস্ট, আর কিছু না, আমরা আমাদের নিজস্বতা দ্বারা অনেক বেশি বলিয়ান এবং অনেক বেশি সমৃদ্ধ, ওদের চেয়েও সমৃদ্ধ, সকলের তুলনায় সমৃদ্ধ। স্টিল প্রেজেন্ট ডের কনটেক্সটে খুব বেশি গুরুত্ব না পেলেও যে জায়গাগুলো কিন্তু খুব প্রমিনেন্ট, সেটা হচ্ছে একটা খেলা, তার নাম ক্রিকেট। ক্রিকেট বলতে সারা পৃথিবী কিন্তু উপমহাদেশকে চেনে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এবং উপমহাদেশকে তারা ক্রিকেটের মধ্যে দিয়ে চেনে, আর ক্রিকেটকে তারা কিছু নামের মধ্যে দিয়ে চেনে। আজকে পাকিস্তান ক্রিকেট বলতে ইমরান খান, ওয়াকার ইউনিস, আকরম, ইনজামুল হক, বেশ কিছু মাইলস্টোন নেমস আর দিস। ঠিক একই রকম ভারতবর্ষে রয়েছে, ঠিক একই রকম শ্রীলঙ্কায় রয়েছে, এবং অনেকটা কাছাকাছি বাংলাদেশও তৈরি হচ্ছিল। সেটাকে নামিয়ে দেওয়া হলো। দেখো, দেশের প্রেস্টিজ, ইন্টারন্যাশনাল প্রেস্টিজ, সেফটি সিকিউরিটি ফার্স্ট, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। বাট কোশ্চেন হচ্ছে যে এটাকে নিয়ে পলিটিক্স করা, এটাকে নিয়ে কোনো ট্র্যাপে পা দেয়া। না, হোয়াট ইজ পলিটিক্স করা? দেখো, একজন দুজন প্লেয়ার যাদের পারফরমেন্সে সেই দেশটার মুখ উজ্জ্বল হতো, তোমরা ফার্স্ট বয় গুলোকে আটকে দিলে, পরীক্ষায় বসতে দেব না বলে, তোমাদের নাম কারা উজ্জ্বল করবে? ফার্স্ট বয় গুলোই তো উজ্জ্বল করবে। এখন কোশ্চেন হচ্ছে যে ফার্স্ট বয় গুলোকে আটকে দিয়েছে কিছু কনসার্ন দেখিয়ে। এই কনসার্ন কতটা সত্যি ছিল? ফার্স্ট অফ অল যদি ক্রিকেট খেলার কথায় আসি, তাহলে বলবো যে পাকিস্তানের যে ক্রিকেটারকে বাংলাদেশ, ভারত আটকে দিয়েছে খেলা, সেটা ভারত আটকায়নি, সেটা ভারতের কোনো রাজ্যও আটকায়নি, সেটা একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি আটকেছে। বোঝো, একটা 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 এজেন্ট, একটা কোম্পানি, যারা জাস্ট একটা কোম্পানি, এই খেলা থেকে একটা পার্টিকুলার কারণ দেখিয়ে বাংলাদেশি প্লেয়ারকে আটকাচ্ছে। তার মধ্যে কোনো স্টেট গভর্নমেন্ট নেই, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট নেই। সেইটাকে যখন পলিটিসাইজ করা হয়, তো সেটাকে বাড়িয়ে দেওয়া হয়, বাড়িয়ে দেখানো হয়। এখন সত্যি যদি সেফটি ইস্যু হতো, পলিটিক্সটা এই জায়গাটাতে ক্রিটিসাইজ হয়, সত্যি যদি সেফটি ইস্যু হতো, তাহলে সকলকে আসা আমরা বন্ধ করতাম। বাট বাংলাদেশের অন্য টিম, শুটিং টিম একই সাথে, অর্থাৎ যে সময় সেই সময় শুটিং টিমটা এসে কিন্তু ভারত এসে খেলছে, প্রেজেন্টলি খেলছে। পলিটিক্সটা এখানে, তাহলে শুটিং টিমটার কি কোনো জীবনের দাম নেই? শুটিং টিমটার মানুষগুলো বাংলাদেশি নয়? কোশ্চেন ইজ দ্যাট। ক্রিকেটটাকে আটকে দেওয়া হলো, তার কারণ ক্রিকেটের মধ্যে বাংলাদেশের পরিচিতিটা অনেক ওপরে ওঠে, অনেকটা আরো বেশি ওঠার সম্ভাবনা থাকে, শুটিং টিমের নেই। লাইফ ক্রিকেটারদের বা প্লেয়ারদের বা শুটিং টিমের লাইফ, প্লেয়ারদের লাইফটা ইম্পর্টেন্ট না, ইস্যু না। ইস্যু হচ্ছে বাংলাদেশের নাম উজ্জ্বল হতো যে জিনিসটায়, হতে পারতো যে জায়গাটায়, সেই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হলো। সেফটি সিকিউরিটি ইস্যু থাকলে শুটিং টিম ভারতে আসতো না। এবং পাকিস্তানের ট্র্যাপ বাংলাদেশকে প্ররোচিত করলো, এবং পাকিস্তানের অনূর্ধ্ব 19-এর টিম, আন্ডার 19 টিম কিন্তু ভারতে খেলছে।
খেলে চলেছে। তাহলে সেফটি সিকিউরিটির ইস্যুটা পাকিস্তানের তরফ থেকেও অনেকটা ভুয়ো ছিল, মিথ্যে ছিল, এবং অনেকটা বাংলাদেশকে চিট করার জন্য পাতা হয়েছিল। ক্রিকেট কিন্তু পাকিস্তান খেলছে, তাদের ফাস্ট বয়গুলোর কিন্তু অপরচুনিটি রয়েছে দেশটার মুখ উজ্জ্বল করার জন্য, বাট বাংলাদেশটা এরকম একটা পলিটিক্সের শিকার হয়ে গেল। সো দেখতে হবে যে কোন কোন জায়গাগুলোকে আমাকে সারা পৃথিবী চেনে, সেই জায়গাগুলোকে আমাকে আরো এক্সেল হতে হবে, এবং সেই জায়গাগুলোর মাধ্যমে আমি বাকি জায়গাগুলোকেও টেনে তুলব। এটাই না পলিসি। হোয়াট ইজ দ্য ইন্টারনাল পলিসি? সেই ইন্টারনাল পলিসিটা আমি আমার যারা লিডার, যারা দেশের ফেস, তাদেরকে বসিয়ে দিলাম। এর চেয়ে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আশা করব নতুন সরকার এলে এই চ্যালেঞ্জ গুলো মুক্ত করবে, ফ্রি করবে, এবং একটা সুন্দর সুসম্পর্কযুক্ত দুটো দেশের সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দিন আমরা দেখতে পাব। ভারত বাংলাদেশ অনেক পুরনো, বলা যায় একই গ্রন্থিজাত দুটো দেশ, স্বাধীন দেশ, পরস্পরের প্রতি প্রীতি, প্রেম, ভালোবাসা পূর্ণ হয়ে আমরা আগামী ভবিষ্যতের সন্ধান করব, এই আশা নিয়ে আজকের এই ক্লাস শেষ করছি। বেস্ট অফ লাক।